কিছু মানুষ তো সমালোচনা করবেই, কেউ বলবে গিরগিটি, কেউ বলবে বালিশ চাটা, কেউ বলবে চাটুকারিতা। যারা বলছেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় স্বমহিমায় ফিরে আসবেন বর্তমান অবস্থায়। ভাই কবে আমি আম খাবো, কবে আমার গাছে কাঁঠাল ফলবে? এখন তো কাঁঠাল গাছ পুরো মরে গেছে। যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনের আগে জননেত্রী বলেছিল, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি বলেছিল, 4 তারিখের পরে কি ওনার এগেনস্টে কয়লার মামলা হয়েছে? পার্থ চট্টোপাধ্যায় জেল কি 4 তারিখের পরের ঘটনা? এগুলো ওনারা জানতেন না? তাহলে আমরা কোন গণতান্ত্রিক পরিবেশের মধ্যে বড় হচ্ছি? কোন গণতান্ত্রিক অধিকারের কথা বলছি? কোন সংবিধানের কথা বলছি? কোন আইনের শাসন প্রতিষ্ঠা হবার কথা বলছি? সরকারকে আপনারা ম্যান্ডেট দিয়েছেন, আমরা ম্যান্ডেট দিয়েছি। এত তাড়াতাড়ি যদি আমরা ধৈর্য হারিয়ে ফেলি, আমরা কখন কথা বলছি? 15 বছরের অপশাসনের কথা কখন বলছি? 15 বছর অতিক্রান্ত হওয়ার পরে বলছি। 2 মাসেই এতটা অতিষ্ঠ হতে হবে? যারা কঠিন সময়ে দল করেছেন তারা কোথায়? বিজেপির নিজস্ব শিক্ষিত, অভিজ্ঞ এবং দীর্ঘদিনের নেতা থাকতে এই 3 রাজ্যসভার আসনই সদ্য তৃণমূল ত্যাগীদের জন্য বেছে নেওয়া কেন? মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখন সন্ন্যাসিনীও হয়ে যান, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভারতীয় রাজনীতিতে একটি চরিত্র হয়ে থাকবে, হয়ে গেছেন এবং হয়ে থাকবে। যাদেরকে বলা হচ্ছে ভালো তৃণমূল বা ঋতব্রত তৃণমূল বা বর্তমানে যারা বিজেপিতে চলে যাচ্ছে, খুব সিনিয়র লিডাররা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সেরকম সমালোচনা এখনো পর্যন্ত আমার কানে বা চোখে আসেনি। আরে মানুষ তো ম্যান্ডেট দিয়েছে, তাহলে সুখেন্দু শেখর রায়, তাহলে সুস্মিতা দেবে বা ভালো তৃণমূল যদি আজকে বিজেপিতেও চলে যায়, যারা ভালো তৃণমূল বলা হচ্ছে, সেই ভালো তৃণমূলে যাদের প্রতি সমর্থন দিচ্ছে, তাদেরকে তো মানুষ ম্যান্ডেট দিয়েছে। ভাই 2 মাসে বিজেপির সরকার কি বদলালো? প্রশাসনে গতি এসেছে নাকি শুধুই আগের সরকারের হিসেব মেলানোর খেলা হচ্ছে? সাধারণ মানুষ কি তারা পরিবর্তন আদৌ টের পাচ্ছেন? আর ঠিক 2 মাস পূর্ণ হওয়ার দিনেই কেন তৃণমূল থেকে আসা 3 প্রাক্তন সাংসদকে বিজেপিতে নিয়ে এসে রাজ্যসভার প্রার্থী করা হলো? যে বিজেপি এক সময় বলেছিল তৃণমূলের জন্য দরজা একেবারে বন্ধ, সেই দলের অন্দরেই এখন প্রশ্ন, তবে কি ভালো তৃণমূল তত্ত্ব শেষ কথা বলছে? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে আমরা 2 মাসের এই রাজ্যে বিজেপি সরকার এবং বিজেপির প্রথম বড় সাংগঠনিক অস্বস্তি, এই দুটোকেই পাশাপাশি তুলে ধরে আলোচনা করার চেষ্টা করব। চুলচেরা এই বিশ্লেষণে প্রতিদিনকার মতো আমার সঙ্গে আমার সহকর্মী, সাংবাদিক, বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর, আমার বন্ধু পরমাশিস ঘোষ। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে নমস্কার, স্বাগত। পরমাশিস, তুমি ইন্ট্রো বলার সময় মিটমিট করে হাসছিলে, কোথাও গিয়ে কি তুমিও বলবে যে এই 2 মাসে বিজেপি সরকার কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের এই দীর্ঘ 15 বছরের অপশাসন, দুর্নীতি, স্বজন পোষণ, লাগাতার অব্যবস্থা, তার বিরুদ্ধে রাজ্যবাসীর সামনে কঠোর বার্তা দিতে পেরেছে? এবং একই সঙ্গে এই 2 মাসে হাজার হাজার লাখ লাখ বিজেপি সমর্থকদের ওপর তৃণমূল কংগ্রেসের যে নিপীড়ন, নির্যাতন হয়েছে, তারপরেও শীর্ষ বিজেপি নেতারা এই ধরনের নির্যাতিত বিজেপি সমর্থকদের কথা আবেগ উপেক্ষা করে 2 মাসের মধ্যেই আবার কোট আনকোট ভালো তৃণমূল বলে বিজেপিতে সামিল করতে শুরু করেছেন। কি বলবে? দেখো, আমরা যে প্রথম কলকাতার পর্দায় যে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গে কলকাতা, পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের রাজনীতি নিয়ে যে এখন থেকে আমরা কথা বলা শুরু করব, সেটা আমরা কিছুদিন আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। কেন করব? এটা আমাদের রাজ্যের মানুষ, দেশের মানুষ, 2 বাংলার মানুষ, আমরা গোটা পৃথিবীর মানুষের সপক্ষে অধিকারের প্রশ্নে আমরা কথা বলি, ন্যায্য অধিকারের পক্ষে। ন্যায্য অধিকারটা আমরাই তৈরি করি না, মানুষ যেটা বলছে, মানুষের পক্ষে কথা বলার জন্য আমাদের এই সংলাপ জারি থাকে। তোমার একটা কথা বলি যে তুমি এবং আমি, আমরা দুজনেই ব্যক্তিগত লেভেলে একটা কথা উত্থাপন করি, আমরা দুজনেই স্নাতকোত্তর পাঠ অর্জন করেছি। সিলেবাস কি 1 বছরের যদি হয় সিলেবাস, সেটা কি 2 মাসেই সিলেবাস শেষ করে ফেলা যায়? 2 মাসেই কি একটা ছাত্রের ফল কোন দিকে যাচ্ছে, ভালো বা মন্দ, 2 মাসেই কি ঠিক করা যায়? ক্লাস টিচার একটু বলতে পারে যে না, ও মোটামুটি ক্লাসে কামাই করছে না, যা পড়া দেওয়া হচ্ছে সেটা মোটামুটি পড়ছে। আমি যদি সেই বিশ্লেষণে যাই, তাহলে রাজ্যের মানুষের যে খতিয়ান গণমাধ্যমে যেটা উঠে আসছে, সমাজ মাধ্যমে যেটা উঠে আসছে, মানুষ একটা বক্তব্য রাখলে সেটার মন্তব্য যা বোঝা যাচ্ছে, মানুষ হয়তো ভাবছে পড়াশোনা ঠিক গতিতে এগোচ্ছে। সেই ঠিক গতিতে এগোচ্ছে মধ্যে গিয়ে দেখা যাচ্ছে যে না, টিফিন খাওয়ার সুযোগ পাচ্ছে না, বেশি তাড়াহুড়ো করছে। যে কোনো কাজের একটা ভালো দিক এবং মন্দ দিক কিন্তু সবসময় জানবে থাকবে। আর ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, দলবদলু, ঘিরগিটি, এগুলো সংবাদ মাধ্যমের না চাটুকারি ভাষা। আমি সায়েন্স নিয়ে পড়ছি, ফার্স্ট ইয়ারে গেলাম, সেকেন্ড ইয়ারে গেলাম, অনার্স কাটা গেল। আমি মনে করলাম যে
না আমাকে গ্র্যাজুয়েশনটা অনার্সেই করতে হবে, আমি কেমিস্ট্রিটা ছেড়ে দিয়ে আমি ইকো সায়েন্স নিলাম বা আমি আর্টসের স্ট্রিমে চলে গেলাম, আমাকে লক্ষ্যটা পৌঁছতে হবে। রাজ্যের মানুষ সায়েন্সটাকে পছন্দ করেছে 15 বছর, এবার আর্টসটাকে পছন্দ করুন, এটা মানুষের অধিকারের মধ্যে পড়ে। যে অভিযুক্ত দুর্নীতির প্রশ্নে মানুষ ভোট দেয়নি তৃণমূল সরকারকে, তৃণমূলকে, অভাব অভিযোগ উভয় পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের জন্য, রাজনৈতিক ভাবে বলেছেন, ভোটের ময়দানে নেমে বলেছেন, ভোটে হেরে যাওয়ার পরেও বলেছেন যে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সেটা আইনের দরবারে এখন রয়েছে, সেটা বিচার্য বিষয়। কিন্তু এমন যে কথাটা তোমাকে প্রসঙ্গক্রমে বললাম, আমাকে সায়েন্স স্ট্রিমে যে গ্র্যাজুয়েশন করতে হবে এমনটা কোনো কথা নেই। রাজনীতির অঙ্গনে যাদের পরিচর্যা মানে পরিসর, যারা রাজনীতির ময়দানে হাঁটেন, তারা তো মানুষের সপক্ষে কথা বলে, মানুষের জন্য কথা বলে। আমার দল যদি দুর্নীতি করে আমি দলের সপক্ষেই কথা বলবো। একটা ভুল করেছিলেন বামপন্থীরা, লোকসভা স্পিকার ক্ষমতা উইথড্র করে নিয়েছিল ইউপিএ গভর্নমেন্টের থেকে, কিন্তু স্পিকার একটা সংসদীয় পরিবেশে, সংসদের একটা অন্যতম পদ, স্পিকার পদ দল উইথড্র করেছে, উনি হয়নি, দল ওনাকে বহিষ্কার করেছিল। আমরা সেই রাজনীতির অঙ্গন দেখেছি। সোমনাথবাবু আমার ছোট্ট পড়াশোনায়, আমার ছোট্ট অভিজ্ঞতায় সোমনাথবাবু তখন ভুল করেন। সেই জায়গা থেকে যদি বলো, আজকে মিস্টার তৃণমূলের যে 3 জন ব্যক্তি, গতকাল আমি অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তি সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং আরেকজন বড়াইক চিকি, যিনি তৃণমূল কংগ্রেস থেকে ইয়েতে গেছেন, বা যারা এখন বলছেন ঋতব্রত তৃণমূল, কালীঘাট তৃণমূল, এগুলো রাজনীতির ভাষা নয়, এগুলো সংবাদ মাধ্যমের চাটুকারি ভাষা, খবরের ভাষা, মানুষকে খাওয়ানোর ভাষা। মানুষের পক্ষে যারা কথা বলবে, মানুষের পক্ষে যারা, মানুষ যাদের পক্ষে, যে রাজনীতিকদের পক্ষে, সেদিকে যদি মানুষ যায়, কিছু মানুষ তো সমালোচনা করবেই। কেউ বলবে গিরগিটি, কেউ বলবে বালিশ চাটা, কেউ বলবে চাটুকারিতা। যারা বলছেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় স্বমহিমায় ফিরে আসবেন বর্তমান অবস্থায়। ভাই, কবে আমি আম খাবো, কবে আমার গাছে কাঁঠাল ফলবে? এখন তো কাঁঠাল গাছ পুরো মরে গেছে। হ্যাঁ, কাঁঠাল গাছটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাকে গাছে জল দিতে হবে, নতুন করে শুদ্ধ হতে হবে। তাই শুদ্ধ হওয়ার পরিচর্যার জায়গাটা দিই, গণতান্ত্রিক পরিবেশ। এটা তো আমি বলছিলাম আগের এপিসোডে বললাম যে বাংলাদেশের রাজনীতির পরিসর আর ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের রাজনীতির পরিসর আলাদা। আমাদের বিরোধী পক্ষের জন্য যে কটা বুম যায়, সরকার পক্ষেও ততটা বুম যায়। অনেকে বলছেন, কলকাতার অনেক নামি দামি সাংবাদিকরা এনকাউন্টার ঠিক হয়েছে না ভুল হয়েছে তারা একটা মধ্যস্থতা পন্থা নিচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এনকাউন্টার ঠিক হয়েছে না ভুল হয়েছে এটা আইনের বিচার্য বিষয়। তাৎক্ষণিকভাবে আমি বলেছিলাম বেশ হয়েছে। কেন বেশ হয়েছে বলেছি? ডেফিনেশনটা এনকাউন্টার, আবেগের বিষয়। তুমি বলছো যে একটি 12 বছরের মেয়ে ধর্ষিত হয়ে তাকে খুন হতে হয়েছে, পুলিশ দেরিতে পৌঁছেছে। আচ্ছা, দেরিতে পৌঁছেছে, পুলিশ তো পৌঁছেছে, দোষীদের ধরতে হবে, প্রশাসন গেছে, মুখ্যমন্ত্রী গেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আরো 3-3টে খুন আমরা দেখলাম। পুলিশ আক্রান্ত হল, প্রতিবাদের ভাষা কি রেল লাইন উপরে ফেলা হবে? রিকনস্ট্রাকশন প্রশাসন কিভাবে করবে, কখন করবে? পরিস্থিতি সামাল দিতে গিয়ে যদি 3 জন খুন হতে হয়, আরো একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়, তাহলে রিকনস্ট্রাকশন দিনের আলোয় কি করে করা সম্ভব? আরো তো মব ভায়োলেন্স হতে পারে। আমি আবারও বলছি, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনের আগে জননেত্রী বলেছিল, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি বলেছিল, 4 তারিখের পরে কি ওনার এগেনস্টে কয়লার মামলা হয়েছে? পার্থ চট্টোপাধ্যায় জেল কি 4 তারিখের পরের ঘটনা? এগুলো ওনারা জানতেন না? মানুষ অনুশোচনা, অনুধাবন একটা রাজনীতির অঙ্গনে থেকে, পরিসরে থেকে সবটা দেখা যায় না। যখন তুমি বাইরে চলে আসবে, সে যদি যায় সরকারের সঙ্গে, গণতান্ত্রিক ভাবে সরকারের সঙ্গে, সরকার চাইছে বিরোধী পক্ষ, সরকার পক্ষ, শুভেন্দু অধিকারী তো প্রমাণ করে দিলেন সকলে পরিস্থিতি দেখতে যান। মানুষ তো এটাই চেয়েছে। বেশ বেশ, আমরা কি ভুল হয় না? অবশ্যই ভুল হবে, এবং সরকারের কাজ সব পক্ষকে সামনে নিয়ে এগোবে। এই সরকারের 2 মাস, সেই বিষয়ে কথা বলছিলাম। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের 2 মাস হলো, 9 তারিখ, গতকাল 9 জুলাই, ঠিক 2 মাস অতিক্রান্ত। আমরা দেখেছিলাম 9 মে ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে প্রথম পশ্চিমবঙ্গের কোন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই 2 মাসের বিজেপি সরকারের এই সময়কালটি মাত্র 60 দিন হলেও এ নিয়ে আলোচনা
চর্চা, গবেষণা শুরু হয়েছে। এই সময়ের মধ্যে সরকার কয়েকটি দ্রুত সিদ্ধান্ত নিয়েছে যা তুমুল আলোচনার জন্ম দিয়েছে। কি সেই সিদ্ধান্তগুলো? আয়ুষ্মান ভারত চালু, কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের যোগদান, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি, সীমান্ত পরিকাঠামোর জন্য জমি হস্তান্তর এবং আগের সরকারের আর্থিক সিদ্ধান্ত পুনর্বিবেচনা কিংবা পর্যালোচনা, এই পদক্ষেপগুলোকে সরকারের পরিবর্তনের প্রমাণ হিসেবে তুলে ধরেছে। যদিও সরকারের 2 মাসের মূল্যায়ন যখন হওয়ার কথা, ঠিক তখনই সবচেয়ে আলোচনার কেন্দ্রে এসে পৌঁছালো গতকালের এই বিজেপিতে 3 জন প্রাক্তন রাজ্যসভার সদস্য যোগদান প্রসঙ্গ। আমরা দেখলাম বিজেপির রাজ্য দপ্তরে বর্ষিয়ান রাজনীতিক সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বিজেপিতে যোগ দিয়েছে। তাদের এই পদত্যাগে শূন্য হওয়া 3টি রাজ্যসভার আসনেই বিজেপি তাদের আবার নতুন করে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। অর্থাৎ যে আসনে তারা তৃণমূলের টিকিটে গিয়েছিলেন অথবা টিকিট পেয়ে গিয়েছিলেন রাজ্যসভায়, ঠিক সেই আসনেই বাকি মেয়াদে এবার তারা বিজেপির প্রতিনিধি হিসেবেই তাদের যে সময়কাল সেটি পূর্ণ করবে। স্বাভাবিকভাবেই এটা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। কিন্তু আমরা এই চর্চায় আলোচনায় প্রবেশ করার আগে আমরা শুনে নেব রাজ্যের সাধারণ মানুষের কয়েকজন তারা কি বলছেন। এই 2 মাসের বিজেপি সরকারের কাছে তারা কি প্রত্যাশা করেছিলেন, বা প্রত্যাশা পূরণের ক্ষেত্রে এই 60 দিনে তারা কতটা আশাবাদী হয়ে উঠছেন, কিংবা এই সরকারের কাছ থেকে আশাবাদী হয়ে ব্যর্থ হয়েছেন, এই সব প্রশ্ন করেছিলেন আমাদের 2 জন প্রতিনিধি। তাদের মুখ থেকে শুনে নেব। চলুন আমরা একটু ঘুরে আসি স্টুডিওর বাইরে থেকে, সাধারণ মানুষের মুখ থেকে শুনে নেব ঠিক রাজ্যের এই 2 মাসের সরকার নিয়ে তাদের প্রত্যাশা বা তারা কতটা প্রাপ্তি স্বীকার করলেন। চলুন। ভালো, খুব ভালো। বিজেপি সরকারের পদক্ষেপ খুব ভালো, আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। এরকম ভাবে চললে আমরা শান্তিতে থাকতে পারবো। 10-এর মধ্যে 10ই আমার কাছে। আগের সরকার যেভাবে পরিচালনা করতো দেশ, তাতে আমাদের সুরক্ষা ছিল না। এই সরকারের কাছ থেকে আমরা খুব সুরক্ষা পাবো। গোমাতা যেভাবে দিনকে দিন হচ্ছিল, সেইটা থেকে রক্ষা পাচ্ছে, তাতে করে হিন্দুদের বেঁচে থাকার জায়গা তৈরি হয়েছে। আসামি ধরার মাত্রই তাকে ইনকাউন্টার করে দিয়েছে। আর গত যে সরকার ছিল তা পরপর এইভাবে চলতো, তাতে করে এই সরকারের কাছে আমাদের আর এর থেকে কিছু ভালো পাওয়ার জন্য কিছু নেই। খুব ভালো পরিষেবা দিচ্ছে। যে সরকার ছিল সেই তুলনায় অন্তত ভালোই কাজ করছে। এবার বারুইপুর কেসে যে আমি দেখলাম, তো সেই দিক দিয়ে ভালোই কাজ করছে আমার মনে হয়। যে এরকম করে ধরে না হলে মেয়েদের সেফটি কোথায় গেল? 2 মাসে তো সম্পূর্ণ বোঝা যায় না, তবে এই 2 মাসে মোটামুটি টুকটাক নারী সুরক্ষার, এই যেমন এনকাউন্টার হলো, এটা একটা প্রথম পদক্ষেপ, কড়া পদক্ষেপ নিল। এটা মেয়েদের পক্ষে ভালো। যারা নির্যাতিত হচ্ছে, যারা নির্যাতন করছে, তারা একটু মনে ভয় পাবে, তাদের মনে ভয় আসবে যে অপরাধ করার আগে 10 বার ভাববে। আজ তো ঠিকই করছে, কিন্তু মানে কিছু কিছু কাজের যেরকম পজিটিভ দিকও থাকে, নেগেটিভ দিকও থাকে। আমার প্রবলেম হলো যে সরকার যে মানে স্টেশনে যারা আছে তাদেরকে যেটা উচ্ছেদ করছে, সেটা কিছুটাও ঠিক কিছুটাও ভুল। কিন্তু যারা ট্রেনে কাজ করছে, যারা অ্যাকচুয়াল যারা হকার, তাদেরকে তোলাটা একদমই ঠিক না। কারণ তাদের কি দোষ? মানে তাদেরও তো একটা সংসার আছে। যারা আজকে কাজ করে গেছে স্টেশনে, তারা অনেকটাই স্টেবল লাইফে, কিন্তু যারা ট্রেনে কাজ করে তারা অতটাও স্টেবল না লাইফে। তো এই দিকটাও আমাদের মুখ্যমন্ত্রীর দেখা উচিত যে এই কাজগুলো যেগুলো হচ্ছে সেগুলো একদমই ঠিক না। আর যেরকম মানে এতগুলো যে এই 2 দিনে যে রেপ কেস দুটো যেটা হলো, সেটা কি হওয়া একদমই ঠিক ছিল? যেটা এখনও আমার মনে হয় না কিছু হয়েছে। যে বললো যে ডেথ সেন্টেন্স দেবে, আমার মনে হয় না এখনো হয়েছে। প্রিয় দর্শক, শুনলেন সাধারণ মানুষ তারা সব ধরনের মন্তব্য, খোলামেলা মন্তব্য দিয়েছেন এবং আমরা সেগুলো স্ক্রিনে শেয়ার করি। এই 2 মাসের সরকার কেমন? কলকাতার গণমাধ্যমগুলো যদি 2 মাসের খবরের বিশ্লেষণে যাই, তাহলে সামগ্রিক দিক থেকে আমরা দুটো ধারাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। একটি অংশ বলছেন নতুন সরকার সিদ্ধান্ত নিতে সময় একদম নষ্ট করছে না। সীমান্তে জমি, স্বাস্থ্য প্রকল্প, প্রশাসনিক পদক্ষেপ, বিধানসভাকে পুরোপুরি ডিজিটাল করার উদ্যোগ এবং আগের 15 বছরের আর্থিক লেনদেনে সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে বা পদক্ষেপ নিচ্ছে। সব ক্ষেত্রেই সরকারের একটি গতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে। আবার অন্য অংশের প্রশ্ন, সিদ্ধান্তের ঘোষণা আর মাটিতে তার ফল, এই দুটো
এক নয়। 2 মাসের সরকারের রাজনৈতিক বার্তা পরিষ্কার হয়েছে। দিল্লির সঙ্গে সংঘাত কমে গেছে, বা সংঘাত নয়, সমন্বয় করে সরকার চলছে। আগের সরকারের কাজের হিসেব একেবারে তির্যকভাবে পরীক্ষা নিরীক্ষা চলছে। আইন শৃঙ্খলা কড়া হাতে দমনের একেবারে প্রচ্ছন্ন একটি ইঙ্গিত বা ছবি রাজ্যের সাধারণ মানুষের কাছে এখন স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু বারুইপুরের ঘটনা দেখিয়েছে নারী ও শিশু নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে আগের মতো ভয়, উদ্বেগ এবং গভীর আশঙ্কা রয়েছে। কি বলবে পরমাশিস? দেখো, যে কথাটা তোমায় বলছি সেটা হচ্ছে যে বারুইপুরের ঘটনাটা অত্যন্ত, আমি ব্যক্তিগতভাবে মর্মাহত। তুমি জানো যে বারুইপুরের ঘটনার ঘা কেন শুকনো তো দূরের কথা, এখনো টকবগে রয়েছে। আজকেও একটা লেকটাউনের একটি বাচ্চাকে আর্জি করে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে দেখে বলেছে 6 বছর বয়স, যৌন নির্যাতন হয়েছে। সঙ্গে সঙ্গে টালা থানায় খবর দেওয়া হয়, লেকটাউন থানায় খবর দেওয়া হয়, সেটা এখন ইনভেস্টিগেশনে যাচ্ছে। আমাদের মানসিকতাকে সবটা প্রশাসন পারে না। আর রাজনীতিকদের কাছে আমার একটাই অনুরোধ, যে একটা সরকার কিন্তু এটা ঘটায় কি ঘটায় না সেগুলো তদন্ত সাপেক্ষ, আইনের পথে খোলা আছে। কিন্তু আমরা যদি মানসিকভাবে একটু সমাজকে সুস্থ করার জন্য, আমরা প্রত্যেকে সিন্ধুতে বিন্দু বলে, বিন্দুতে সিন্ধু বলে, সকলে যদি সকলের পরিসরের মানসিকতাকে একটু সমাজ গড়ার জন্য কাজে ব্যবহার করি, তাহলে কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনা, এই নারকীয় হত্যাকাণ্ড ঊর্ধ্বমুখী না হয়ে নিম্নমুখী হয়ে পড়বে। বারুইপুরের ঘটনায় প্রশাসন আছে, আপনারা প্রতিবাদ করবেন, লড়াই জারি থাকবে, বিরোধীরা পথে নামবে। প্রতিবাদের ভাষা যদি ডিমছোড়া হয়, ডিমছোড়া হবে। প্রতিবাদ করতে গিয়ে আর 5 জনকে তো মেরে ফেলার দরকার নেই, রেল লাইন উপরে ফেলার দরকার নেই। তাহলে বিচারালয় কেন? তাহলে আমরা কোন গণতান্ত্রিক পরিবেশের মধ্যে বড় হচ্ছি? কোন গণতান্ত্রিক অধিকারের কথা বলছি? কোন সংবিধানের কথা বলছি? কোন আইনের শাসন প্রতিষ্ঠা হবার কথা বলছি? সরকারকে আপনারা ম্যান্ডেট দিয়েছেন, আমরা ম্যান্ডেট দিয়েছি। সরকারটা যখন কেউ গঠন করে, সেই সরকার সকলে, তৃণমূল কংগ্রেসেরও, বিজেপিরও, সিপিএম এরও, এসইউসিআইয়েরও, সাধারণ মানুষের একটু সংযত, অভিযানের যে কথাটা সংযত, অভিযানের যে কথাটা প্রতিবাদ, অভিযানের যে কথাটা গণতান্ত্রিক অধিকার, সেই ডেফিনেশন গুলো মেনে যদি আমরা আমাদের পরিসরে হাঁটাচলা করি, কথা বলি, সংলাপ জারি রাখি, তাহলে বোধহয় আমরা নিজেরা সাধারণ মানুষের যে কথা, সাধারণ মানুষ আমরা যদি একটু সচেতন হই, তাকে মাস্টার ডিগ্রি করতে হতে হবে না, সে বড় কর্পোরেটের চাকরিজীবী হতে হবে না, সে পাড়ার রতন হালদারও হতে পারে, গ্রামীণ রতন প্রামাণিক হতে পারে, সাধারণ মানুষও হতে পারে। সমাজটাকে এইভাবে দেখতে হবে আমাদের। একটি ভোট 140 কোটি বলি, 150 কোটি বলি, এক একটা ভোট ধরেই কিন্তু ধরা হয় একটা দেশের নাগরিকত্বের সংখ্যা। সেন্সাস শুরু হয়েছে, অনেক কিছু হবে। এত তাড়াতাড়ি যদি আমরা ধৈর্য হারিয়ে ফেলি, আমরা কখন কথা বলছি 15 বছরের অপশাসনের কথা, কখন বলছি 15 বছর অতিক্রান্ত হওয়ার পরে বলছি। 2 মাসেই এতটা অতিষ্ঠ হতে হবে? 112 তো চালু করেছে থানায় থানায়, বলা হয়েছে তো মন্দির, মসজিদ, শিক্ষালয়ের পাশে মদের দোকান আর নতুন করে লাইসেন্স দেওয়া হবে না। এবার প্রশ্ন থাকবে, যেগুলো আছে প্রশাসন নজর করবে। একদমই তাই। সরকার অবশ্যই তার যে গতিমুখ সেটি অব্যাহত রাখবে। পরমাশিস, আলোচনা যে বিষয় নিয়ে আমরা এগোচ্ছিলাম, সেই বিষয়টি 2 মাসের বিজেপি সরকার, এবং অবশ্যই গতকাল আমরা যে দৃশ্যটি দেখেছি, 3 জন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর সোশ্যাল মিডিয়া, এবং বলা ভালো সোশ্যাল মিডিয়া জনগণের মনের অনেক ক্ষেত্রেই প্রতিচ্ছবি, বা অনেক ক্ষেত্রেই আবার প্রতিচ্ছবি নয়ও। কিন্তু আমরা যদি ধরে নিই দুটির মধ্যে একটি ভারসাম্য বা একটি সামঞ্জস্যপূর্ণ চিত্র, তাহলে এটা অস্বীকার করার মতো কোনো জায়গা নেই যে এই 3 জন বিজেপিতে যোগ দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় কিংবা বিজেপির তৃণমূল পর্যায়ে একটু আলোচনা তৈরি হয়েছে। আমি সমালোচনার কথা নাই বা বললাম। দেখো, বিজেপির পুরনো বক্তব্যের সঙ্গে বর্তমান বক্তব্যের কিছুটা সংঘাত গত কয়েকদিন যাবতই হচ্ছিল। বিশেষ করে তুমি জানো, যদিও শ্রদ্ধেয়, আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি, বর্ষিয়ান নেতা, তিনি একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে প্রথম কথাটি বলেছিলেন, এবং তিনি প্রসঙ্গক্রমে বলেছিলেন ভালো তৃণমূলের কথা, এবং তারপরেই বিষয়টি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই কোট আনকোট ভালো তৃণমূলের বিষয়ে সুনির্দিষ্টভাবে শ্রমিক ভট্টাচার্য গতকালও আমরা দেখেছি যে যখন এই তৃণমূলের 3 জন প্রাক্তন সাংসদ যোগ দিলেন, তখনও তিনি এই শব্দগুলো ব্যবহার না করার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে যে এই 3 তৃণমূল থেকে আসা বিজেপিতে যোগ দেওয়ার পরেও আজকে সমাজ মাধ্যমে, বিশেষ করে বিজেপির পক্ষে হওয়া বেশ অনেক বর্ষিয়ান সাংবাদিক, সংবাদকর্মী কিংবা বিজেপির বর্ষিয়ান নেতা যারা তৃণমূলের কাছ থেকে মামলা, হামলা বা ফিজিক্যাল, মেন্টালি অ্যাসল্ট হয়েছিলেন, সেই সমস্ত নেতাদের পক্ষে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এক ধরনের মন্তব্য ভেসে আসে। কি সেই মন্তব্য? যে নির্বাচনের আগে বিজেপির বহু কর্মী বলেছিলেন যে তৃণমূল থেকে আসা নেতাদের আর দলে নেওয়া হবে না।
বিভিন্ন জায়গায় প্রার্থী নির্বাচন নিয়েও বিজেপির কর্মীদের একাংশ রাস্তায় নেমেছিল, দলীয় দপ্তরের সামনে তারা বিক্ষোভও দেখিয়েছিলেন। তুমি জানো যে সম্প্রতি বরানগরে কোনো ভালো তৃণমূল নেয়ার বিপক্ষে এক পোস্টারিং হয়েছিল, সেখানে বলা হয়েছিল কি যে কোনো ভালো তৃণমূল বলে কিছু নেই। এই ধরনের বক্তব্য এবং পোস্টার আবেগ তৈরি করেছিল। তার মূলে ছিল দীর্ঘদিনের সংঘর্ষ, মামলা, আক্রান্ত হওয়ার অভিযোগ এবং রাজনৈতিক বঞ্চনার স্মৃতি। সেই কর্মীদের প্রশ্ন এখন খুব সঙ্গতপূর্ণভাবেই সামনে এসেছে, যারা কঠিন সময়ে দল করেছেন তারা কোথায়? বিজেপির নিজস্ব শিক্ষিত, অভিজ্ঞ এবং দীর্ঘদিনের নেতা থাকতে এই 3 রাজ্যসভার আসনই সদ্য তৃণমূল ত্যাগীদের জন্য বেছে নেওয়া কেন? স্বাভাবিকভাবে এই প্রশ্নটি খণ্ডন করার কোনো জায়গা আছে কি? সংক্ষেপে বলবে। আমি খুব সত্যি মানে ধরো আমি কাউকে কমিট করেছি যে আমার বোনের জামাই বাড়িতে আসলে ইলিশ মাছ যতই দাম হোক ইলিশ মাছ 2000 টাকা 2500 টাকা কেজি হলো আমি ইলিশ মাছ খাওয়া। কিন্তু যেদিন বোনের জামাই বাড়িতে আসলো, আমার হাতে আর্থিক ক্ষমতা যা ছিল, বাজারে গিয়ে যা দেখলাম, যা পরিস্থিতি, 1200 টাকা কেজির বেশি ইলিশ আমি কিনতে পারলাম, 2500টা 1200-তে নেমে আসলো। বলাটা যতটা সহজ, বাস্তবতাটা কিন্তু ততটা কঠিন না। ইলিশের স্বাদও পেল, কিন্তু 2500টা 1200-এ নামিয়ে নিয়ে আসলো। ভোটের রাজনীতিতে দুর্নীতির প্রশ্নে বিজেপি, আমি খুব অকপটে বলছি, চোরাগোপ্তা না, ভোটের রাজনীতিতে ভোট চাওয়ার জন্য জনমানুষের যে বক্তৃতা আমরা দিয়ে থাকি বা দেওয়া হয়ে থাকে, সরকার গঠন করার পর বা ক্ষমতায় আসার পর চরম বাস্তবতায় প্র্যাকটিক্যাল জায়গা থেকে কিন্তু অনেকটা বাস্তব হয় না। তার মানে কিন্তু এটা নয় যে শ্রমিকদাকে নিয়ে এখন আমরা ভুরি ভুরি সমালোচনায় বসে যাব, বিজেপিকে সমালোচনায় বসে যাব, আবার সুখেন্দু বাবু বা সুস্মিতা দেব বা ঋতব্রত তৃণমূল যাদের বলা হচ্ছে তাদের সমালোচনায় বসে যাব। বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে বাস্তবতাটা, বর্তমান বাস্তবতাটা। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখন সন্ন্যাসিনীও হয়ে যান, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভারতীয় রাজনীতিতে একটি চরিত্র হয়ে থাকবেন, হয়ে গেছেন এবং হয়ে থাকবে। যাদেরকে বলা হচ্ছে ভালো তৃণমূল বা ঋতব্রত তৃণমূল বা বর্তমানে যারা বিজেপিতে চলে যাচ্ছে, খুব সিনিয়র লিডাররা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সেরকম সমালোচনা এখনো পর্যন্ত আমার কানে বা চোখে আসেনি। এবার তুমি বলবে বা সবাই যেটা বলছে বা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো প্রীতির জন্য কিন্তু দলটার এই অবস্থা। ভাই, পার্থ চট্টোপাধ্যায় কি ভাইপো ছিলেন? সুজিত বসু কি ভাইপো? পাটের ক্ষেত্রে যে টাকা পাওয়া গেল সে কি ভাইপো? শুধু ভাইপো বলেই দুর্নীতি করেছে আর অন্যরা দুর্নীতি করেননি? সব্যসাচী দত্ত, আমি অভিযুক্ত, প্রমাণিত নয়, 26,000 চাকরি চুরি গেছে, কারা টাকাটা নিয়েছে? কারা নিয়েছে? আকাশ থেকে একটা ভূতের হাত তো নামেনি, এটা প্রমাণিত, তাই না? একদমই তাই। কিন্তু যারা ভালো তৃণমূল, যারা আজকে বিজেপিতে গিয়ে সুখেন্দু বাবু যেটা বলেছেন যে অভয়াকাণ্ডের পরে রাস্তায় যারা নেমেছিলেন তারা কিন্তু কেউ রাজনীতি করেন না, এটাই শেষ থ্রেট হয়ে গেছিল তৃণমূল কংগ্রেসের কাছে। বুঝতে ভুল হয়েছে। যারা সমালোচনা করেছিলেন তারা দলের কাছে, তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় তো রাস্তায় নেমেছিল, তারাও তো বলেছিল জাস্টিস ফর আরজি কর। বাস্তবতাটা কি? বাস্তবতায় আমরা দেখলাম সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছে, এখনো অভয়ের মা বলছেন সিবিআই দুবার তদন্ত এখনো জারি আছে, আবার সিট গঠন হওয়ার কথা বলা হচ্ছে। এগুলো চলমান, এগুলো আমাদের সংবাদ মাধ্যমের কাছেও আমরাও তুলে ধরবো কি ঘটছে না ঘটছে। কিন্তু ওই ভালো তৃণমূল, কালীঘাট তৃণমূল, ওনাদের তৃণমূল থেকে বিজেপিতে চলে যাওয়া কেউ যদি সঠিক কথা বলে, সেই সঠিক কথা বলার জায়গাটা যদি এই চেয়ার থেকে সেই চেয়ার হয়, যারা এটা সমালোচনা করেন, বলেন গিরগিটি বলেন, তোলাবাজ বলেন, চাটুকারি বলেন, বালিশ চাটা বলেন, এগুলো আমাদের সংবাদ মাধ্যমের বা মানুষের বলার অধিকার। কিন্তু চরম বাস্তবতায় যারা রাজনীতি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় কংগ্রেস করতেন, তারপর এনডিএ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অটল বিহারী বাজপেয়ী এসেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন ইউপি এর অন্যতম একটা শরিক। রাজনীতিতে আমি আজ তোমার সঙ্গে আছি, কাল তোমার সঙ্গে থাকবো না, এটা ভারতবর্ষের রাজনীতিতে বহুবার প্রমাণিত হয়েছে। তো যারা এগুলো নিয়ে আলোচনা করছেন, আলোচনা জারি থাকবে, এতে অবাক হওয়ার কিছু নেই। প্রেম আর রাজনীতিতে শেষ বলে কিছু হয় না, তাই তো? এবার আসবো বিজেপির মধ্যেই দুরকম মত এবং সেই মত নিয়ে যে যার মতো পথ খোঁজার চেষ্টা করছে। তাদের বক্তব্য কি? একটি অংশ। আরেকটা প্রসঙ্গ বলি, যারা সমালোচনা করছেন, আলোচনা করছেন, বর্তমান আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন, তার রাজনৈতিক উত্থান তৃণমূল কংগ্রেস থেকে, তিনি বিজেপিতে গেছেন। কেউ বলবেন ওয়াশিং মেশিন হয়ে গেছেন। আরে মানুষ তো ম্যান্ডেট দিয়েছে, তাহলে সুখেন্দু শেখর রায়, তাহলে সুস্মিতা দেবে বা ভালো তৃণমূল যদি আজকে বিজেপিতেও চলে যায়, যারা ভালো তৃণমূল বলা হচ্ছে, সেই ভালো তৃণমূলে যাদের প্রতি সমর্থন দিচ্ছে, তাদেরকে তো মানুষ ম্যান্ডেট দিয়েছে। ভাই, বেশ, যেটা বলছিলাম ঠিকই বলেছো তুমি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজকে যে তৃণমূল, কালকে সে বিজেপি, কিংবা আজকে যে
দল কালকে সে অন্য দল করবে, কিন্তু এরকমটি কি আছে? বিজেপি থেকে তৃণমূলে আসার নজির কি আছে জয়প্রকাশ মজুমদার, তার রাজনৈতিক ভবিষ্যৎ? তা জ্যোতিষীরা বলতে পারবেন। উনি আমার থেকে অনেক সিনিয়র। মুকুল রায় প্রয়াত হয়েছেন, গেছেন। গুরুদেব রবীন্দ্রনাথের কথা একটা বলা হয়, শুধু যাওয়া, শুধু আসা, শুধু স্রোতে ভাষা। রাজনীতিতে ভেসে থাকতে হয়। শোভন চট্টোপাধ্যায় গেছিলেন, ফিরে এসেছেন, আবার যাবেন হয়তো করছে, সমালোচনা দিয়ে শুরু করছেন যাত্রাপথ। এ তো হবেই, এটা কোনো কথা নেই। আমি তোমার সঙ্গে তোমার মতের সঙ্গে আমার মিলছে না মানে এই নয় আমি গিরগিটি হয়ে গেলাম, আমি বালিশ চাটা হয়ে গেলাম। আমি যেটা বলছিলাম পরমাশিস, যে তৃণমূলের এই বিজেপিতে আনুষ্ঠানিক যোগ দেওয়ার যে কর্মসূচি, যেটি গতকাল থেকে শুরু হলো বিজেপির সরকারের ঠিক 60 দিনের মাথায় বা 2 মাস পূর্তির দিনে, সেটি নিয়ে এই মুহূর্তে বিজেপির অন্দরেই দুটি মত ঘুরে বেড়াচ্ছে। একজন সাংবাদিক হিসেবে, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার কাছে সেই দুটো মত আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটি অংশ ক্ষুব্ধ। তাদের বক্তব্য, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে বিজেপি ক্ষমতায় এসেছে, আর এখন সেই তৃণমূল থেকেই নেতা এনে উচ্চ কক্ষে টিকিট দিলে সেই ত্যাগী কর্মীদের কাছে কি বার্তা পৌঁছ? সমাজ মাধ্যমে সেই ক্ষোভের প্রকাশ জ্বলজ্বল করছে। আর অন্য অংশ, তারা প্রকাশ্যে কিছু বলছেন না, তারা পুরো বিষয়টি অবজার্ভ করছেন। তারা কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত দেখছেন এবং অপেক্ষা করছেন যে এটি বিচ্ছিন্ন সিদ্ধান্ত নাকি ভবিষ্যতে বড় দলবদলের সুর। দেখো, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ব্যাখ্যা ছিল, যারা দুর্নীতি করেননি, চাকরি বিক্রি করেননি বা মানুষের অধিকার কেড়ে নেননি, তাদের আগেও বিজেপি পাশে চেয়েছিল, অর্থাৎ তাদের কাছে ভোট চেয়েছিলেন। আর এই যোগদানকে তিনি ব্যতিক্রমী ঘটনা বলে উল্লেখ করেছেন, তবে সেটি নীতির বিচ্যুতি হিসেবে দেখছেন। কিন্তু এখানে একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই, সঙ্গতপূর্ণভাবেই সামনে এসেছে। কি সেই প্রশ্ন? তাহলে কে ভালো তৃণমূল, তার নির্ধারণ ঠিক কোন মানদণ্ডে করবে এবং কারা করবেন? দলের সাধারণ কর্মী, না রাজ্য নেতৃত্ব, না দিল্লির রাজনৈতিক প্রয়োজন? দেখো, বিশ্লেষণ এখানে খুব পরিষ্কার। রাজনীতিতে তুমি যেটা বলছিলে, দল বদলের ইতিহাস নতুন নয়, বা কৌশল, কোন কৌশল, কি কৌশল কোন অবস্থায় বাস্তবায়ন করবে, সেই কৌশল, যে কোনো ধরনের কৌশলই রাজনীতিতে হয়। বিজেপি যুক্তি হতে পারে বা বিজেপির যুক্তি হতে পারে সুখেন্দু শেখর রায় সংসদীয় রাজনীতিতে বা সংসদীয় রীতিনীতিতে অভিজ্ঞ একজন বর্ষিয়ান রাজনীতি। সুস্মিতা দেব জাতীয় রাজনীতিতে পরিচিত এবং প্রকাশ চিক উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব করেছেন। এই তিনজনেরই রাজ্যসভার মেয়াদ বাকি রয়েছে, ফলে তাদের প্রার্থী করে রাজনৈতিক এবং সংসদীয় সুবিধা পাওয়া যাবে। এটি বাস্তব রাজনৈতিক একটা যুক্তি হতে পারে, এটা সকলেই হয়তো মানবেন। কিন্তু বিজেপির অস্বস্তির জায়গাটি ঠিক অন্য পরমাশিস। দলটি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে পরিবর্তনের একদম কঠিন এক প্রতিশ্রুতি দিয়ে। ঠিক পরিবর্তন যদি শুধু সরকারে হয় কিন্তু রাজনৈতিক সংস্কৃতিতে পুরনো সেই পথই অনুসরণ করা হয়, তাহলে কর্মীদের বিশ্বাসে বড়সড় ধাক্কা লাগবে, লেগেছে বা লাগতে পারে। তৃণমূলের ভাঙন বিজেপির শক্তি বাড়াতে পারে, কিন্তু নিয়ন্ত্রণহীন দলবদল বিজেপির নিজস্ব চরিত্র দুর্বল করতে পারে। এটি কিন্তু এই মুহূর্তে ভাববার বিষয়। প্রিয় দর্শক, আজকের আলোচনা শেষ করব। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এতক্ষণ আমাদের সঙ্গে প্রথম কলকাতার দর্শকদের তুমি তোমার মূল্যবান রাজনৈতিক বিশ্লেষণ তুলে ধরলে। দেখুন প্রিয় দর্শক, 2 মাসে বিজেপি সরকার দ্রুত সিদ্ধান্ত নিয়েছে, এটি পরিষ্কার। এখানে বিতর্কের বা তর্কের কোনো জায়গা নেই। আবার সেই সিদ্ধান্তগুলো কতটা সাধারণ মানুষের জীবনে পৌঁছেছে তা বিচার করার সময় এখনো আসেনি, সেটিও পরিষ্কার করছি অন স্ক্রিন। কিন্তু এই সরকারের 2 মাস পূর্ণ হওয়ার আগেই দল বদলের যে ছবি সামনে এনেছে, সেটি বিজেপির জন্য প্রথম বড় রাজনৈতিক পরীক্ষার শুরু। কারণ সরকার চালানো শুধু বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নয়, বরং নিজের কর্মীদের বিশ্বাস ধরে রাখার দায়িত্ব, এবং সেটি বিজেপি সরকারের কাছে বা বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে রাজ্যের সাধারণ বিজেপি নেতা, কর্মী, সমর্থক প্রত্যেকেই প্রত্যাশা করে। 3 জন প্রাক্তন তৃণমূল সাংসদকে রাজ্যসভায় পাঠিয়ে বিজেপি হয়তো তাৎক্ষণিক রাজনৈতিক লাভ পাবে, এটা নিয়ে বিতর্ক তর্ক এসবের কোনো জায়গায় নেই। কিন্তু সেই লাভের মূল্য যদি পুরনো কর্মীদের ক্ষোভ, তাহলে এখানে একটি প্রশ্ন রেখেই শেষ করতে হবে, তৃণমূলকে হারিয়ে বিজেপি কি নতুন রাজনৈতিক সংস্কৃতি করছে, নাকি তৃণমূলের নেতাদের নিয়েই নতুন বিজেপি তৈরি হচ্ছে? প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।